হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম জিলেট 2024 এবং তার সঙ্গে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম পড়ছো, যে সমস্ত পলিটেকনিক ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যেই জানো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের ফ্রি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, তার তোমাদের রেগুলার ক্লাস চলছে। তারই মধ্যে আজকে যে নিউ লেকচার বা যে ক্লাসটা করতেছি তোমাদের লেকচার নাম্বার 9, এর আগে কিন্তু ক্লাস হয়ে গেছে। তো আজকে ক্লাসটা কি কমপ্লিট করবো দেখো, অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ইউনিট কমপ্লিট করেছি, সের উপর ডিপেন্ড করে মক টেস্টও কমপ্লিট করে নিয়েছি এবং তার উপর ডিপেন্ড করে সেকেন্ড ইউনিট অর্থাৎ ট্রান্সফর্মারে আজকে অলরেডি আর আর দুটো ক্লাস লাগবে সেকেন্ড ইউনিটে। তোমাদের আর যে যে টপিকগুলো বাকি রয়েছে যেমন ট্রান্সফর্মার রেশিও থেকে শুরু করে ইএমএফ ইকুয়েশন এবং ইকুইভ্যালেন্ট সার্কিট এবং লস এবং ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ এই পার্টটা কিন্তু আজকে লেকচারে কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, এবং বাকি যে একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে অটো ট্রান্সফর্মার, সেই অটো ট্রান্সফর্মারটা করলেই তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 2টা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো যারা প্রথম আসছো, প্রথমে বলে রাখি যারা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে, যাতে লেটেস্ট আপডেট তোমার কাছে ইন ফিউচারে ইজিভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে এবং জিলেটের প্রিপারেশন করছে তারা ইতিমধ্যে জানো যে অ্যাকচুয়ালি আমার প্লে লিস্ট ইঞ্জিনিয়ার পার্সোনাল শুভঙ্কর সার্চ করে নেবে। সার্চ করার পর দেখতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে অনেক ক্লাস রয়েছে, প্লে লিস্ট করা রয়েছে এবং তোমাদের জিলেটের যে সমস্ত জিলেটের ক্লাসগুলো চলছে সেখানে প্লে লিস্ট করা রয়েছে। এবং তোমাদের মক টেস্ট কিন্তু শুরু হয়েছে, মক টেস্টের প্লে লিস্টটা করা হয়নি, মক টেস্ট প্লে লিস্টে করে দেবো। তোমার প্লে লিস্টের উপর ডিপেন্ড করে মক টেস্টগুলো দাও এবং তোমাদের রেগুলার ক্লাস করো। ওকে, এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নাও, সেখান থেকে তোমরা সব আপডেট সবার আগে পেয়ে যাবে। সো চলো স্টার্ট করি আজকে ক্লাস, যেটা আছে তোমাদের ট্রান্সফরমারের লেকচার নাম্বার 9। সেখানে কি শুরু করব না দেখো, অ্যাকচুয়ালি প্রথমে তো আমরা অনেক কিছুই পড়েছি ট্রান্সফর্মার সম্পর্কে। তো আজকে ট্রান্সফর্মার যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে তোমাদের ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশন। ওকে, তো ফার্স্ট অফ অল তোমরা সবাই জানো যে ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশন বলতে কি। দেখো অ্যাকচুয়ালি তোমাদের জিলেট যারা অ্যাসপিরেন্ট রয়েছে তারা কিন্তু জিস্ট ভাবে পড়াশোনা করলে কিন্তু আসছে তোমাদের 10টা নম্বর, কিন্তু যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন করছে তাদের থেকে ফুললি কনসেপ্ট নিতে হবে। তাদেরকে সেমিস্টারে সবাইকে দুটো ডিপার্টমেন্ট অর্থাৎ দুটো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে, জিলেট এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের উপর ডিপেন্ড করে সেরকম করে ক্লাসগুলো যাতে করে তোমাদের সবারই বেনিফিট হয়। ওকে, তো সেরকম সব ডিটেলসে বোঝো, তারপর তোমার কোশ্চেন অ্যানালাইজ করতে হবে, ঠিক তেমনি সেমিস্টারে কোশ্চেনও সবকিছু সলিউশন হয়ে যাবে। তো দেখো ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশন বলতে কি বুঝি, ফার্স্ট অফ অল বলছে ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশন। ইএমএফ এর ফুল ফর্ম আমরা সবাই কম বেশি জানি যে স্যার ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই তো? ইলেকট্রোমোটিভ ফোর্স জানি। তো ইলেকট্রোমোটিভ ফোর্স যে জানি তার ইউনিট কি জানি, সবাই জানি ভোল্ট। এবারে এর ইকুয়েশনটা কি করে আসছে দেখো, অ্যাকচুয়ালি কি বলছে, ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউস ইএমএফ, অর্থাৎ যখন আমরা জানি একটা ট্রান্সফর্মার দুটো কন্ডাক্টর থাকে, একটা প্রাইমারি মানে কয়েল দুটো থাকে, ঠিক আছে, একটা প্রাইমারি সাইড কয়েল আর একটা সেকেন্ডারি সাইড কয়েল। এবার প্রাইমারি সাইড কোনটাকে বলবো না, আমি বলেছিলাম প্রথমে যে যেদিক থেকে আমরা সাপ্লাই প্রোভাইড করবো না, ইন দিস ওয়াইন্ডিং হুইচ ইজ দ্য প্রোভাইড টু দ্য ইনপুট সাইড, ইটস কল্ড দ্য প্রাইমারি সাইড। যেদিকে ইনপুট সাইড প্রোভাইড করছে সেটাকে প্রাইমারি সাইড বলছে। তেমনি ইনডিউস ইএমএফ তৈরি করবে কি করে না, ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউস ইএমএফ ইজ দ্য ভোল্টেজ in a transformer can be found the EMF equation for the transformer, অর্থাৎ ট্রান্সফর্মার আমরা ইএমএফ ইকুয়েশন কখন পাবো না, ইএমএফ ইকুয়েশন তখনই পাবো যখন হচ্ছে ইনডিউস ইএমএফ ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা ট্রান্সফর্মার একটা ইনডিউস ইএমএফ ভোল্টেজের উপর ডিপেন্ড করে কি হচ্ছে না ইএমএফ ইকুয়েশন পাবো। বুঝা গেল? এবং দেখো যখন তুমি সোর্স ট্রান্সফার করছো অল্টারনেটিং অ্যাপ্লাইয়ের উপর, তখন কি হচ্ছে না প্রাইমারি ওয়াইন্ডিং থেকে কি হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লো করছে, দেখা আছে লিখতে পাচ্ছ ম্যাগনেটাইজিং কারেন্ট। আর এই ম্যাগনেটাইজিং কারেন্টকে আমরা আই মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আর এই ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য কিন্তু আমার মেন ফ্লাক্সটা সেট আপ করতে পারে। ওকে, মাথায় রাখে, ঠিক আছে, ম্যাগনেটাইজিং কারেন্ট। এবার ঠিক ঠিক এমনি বলছে, কি বলছে দেখো, ইট প্রডিউস দ্য অল্টারনেটিং ফ্লাক্স ইন দ্য কোর অফ দ্য ট্রান্সফর্মার। তাহলে অল্টারনেটিং মানে কি, আমরা এসি প্রোভাইড করছি সেজন্য কি হচ্ছে না অল্টারনেটিং ফ্লাক্স প্রডিউস করবে কোরের মধ্যে স্যাচুরেশন। ওকে, ওটা তো প্রাইমারি থেকে সেকেন্ডারি। ঠিক তেমনি ম্যাগনেটাইজিং কারেন্টটা মাথায় রাখতে হবে, আই মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে কি বলছে দেখো, দ্য প্রডিউস দ্য অল্টারনেটিং ফ্লাক্স ইন দ্য প্রাইমারি ট্রান্সফর্মার গেট লিঙ্ক উইথ দ্য সেকেন্ডারি লিঙ্কেজ ট্রান্সফর্মার দ্য মিউচুয়াল ইন্ডাকশন। আগেই পড়েছি তোমাদেরকে ওয়ার্কিং প্রিন্সিপাল হিসাবে যখন পড়িয়েছিলাম তোমাদেরকে, এখানে বুঝিয়ে বুঝিয়ে পড়েছিলাম যে অ্যাকচুয়ালি যখন সাপ্লাই প্রোভাইড করছি ইনপুট সাইডে সাপ্লাই প্রোভাইড করছি, যখন ইনপুট সাইডে কিছু নাম্বার অফ টার্নস রয়েছে সেক্ষেত্রে তাহলে সেদিক থেকে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে, ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে প্রাইমারি সাইড থেকে। ঠিক তেমনি সেকেন্ডারি সাইডে কি হচ্ছে নাম্বার অফ টার্নস লিঙ্কেজ করবে, কার রেসপেক্টে করবে না, যে কোডটা রয়েছে কোডের রেসপেক্টে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমার কাজ করবে। ওকে, তাহলে আমরা এটা কি জানি না মিউচুয়াল ভাবে কাজ করি, তাহলে আমরা কি বলতে পারি দিস ইজ দ্য মিউচুয়াল ইন্ডাকশন হিসাবে কাজ করে। তাই তো আমরা বলেছিলাম না ফ্যারাডেজ ল অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাহলে সেটা কি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। মনে থাকবে সবার, মাথা থাকবে কিন্তু সব মেন মেন পয়েন্ট। ঠিক তেমনি কি বলছে দেখো, নেক্সট কি বলছে না, ইট ইজ দ্য অল্টারনেটিং ফ্লাক্স ন্যাচারাল, কি বলছে দেয়ার মাস্ট বি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স দ্য ফ্যারাডে, অর্থাৎ আমরা ভালোভাবে জানি অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেজ ল, অর্থাৎ ইএমএফ ইন্ডিউস জেনারেট করছে মানে কি টাইমের এক্সপেক্ট করছে, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে সেদিক থেকে টাইমের এক্সপায়ারি যদি করে থাকে তাহলে সেটা কি বলেছিলাম আমরা,
ডাইরেক্টলি প্রপোর্শনাল কি কি বলেছিলাম, dφ/dt, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইমের রেসপেক্টে dφ/dt। তাহলে সেদিক থেকে আমরা এটা ফ্যারাডেস ফার্স্ট ল বা সেকেন্ড লর ক্ষেত্রে আমরা পড়েছি, হ্যাঁ কিনা, ফ্যারাডেস ল পর্যন্ত পড়েছি। তাহলে আমরা এইটা কি ছিল, কজ ছিল, এটা কজ ছিল, কারোর জন্য আমরা হচ্ছিল, কারোর জন্য কি হচ্ছিল, এটা যদি কজ হয়ে থাকে, এটা যদি কজ হয়ে থাকে তাহলে আমি কি বলেছিলাম, রেজাল্টটা কি হবে বলেছিলাম, না রেজাল্টটা হচ্ছে তৈরি করছে, কি তৈরি করছে, ইএমএফ ইন্ডিউস জেনারেট করছে, এটা রেজাল্ট। ওকে, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে তেমনি আমরা এখানে যদি পেয়ে থাকি তাহলে মিউচুয়াল ভাবে কাজ করছে, সেখানে আমরা বলতেই পারি দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে বুঝতে পারলে দ্য ইএমএফ ইন্ডিউস জেনারেট করছে মানে কি, না ওয়ার্কিং প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা বুঝে গেলাম যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক যে তৈরি করছে, অর্থাৎ ফ্যারাডেস অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল অনুযায়ী ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করছে, সেটা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপালে মিউচুয়াল ভাবে কাজ করছে। ওকে, তারপরে কি বলছে দেখো, হুইচ স্টেট দ্যাট if you the conductor or coil linked with the any changing of the flux there must be induced in the it। আমরা স্বাভাবিক জানি যে একটা মিউচুয়াল ভাবে কাজ করতে গেলে যে এফ ইন্ডিউস জেনারেট করে, অর্থাৎ এখানে যে কয়েল রয়েছে কন্ডাক্টর, যদি তুমি প্রাইমারি ওয়াইন্ডিং এ লিঙ্কেজ করো অর্থাৎ কারেন্ট ফ্লো করাও, সেদিক থেকে এফ ইন্ডিউস জেনারেট করবে সেকেন্ডারি সাইড, প্রাইমারি ওয়াইন্ডিং এ। প্রাইমারি ওয়াইন্ডিং এর লিঙ্কেজ ফ্লাক্সটা কোথায় যাওয়ার চেষ্টা করবে, সেকেন্ডারিতে, কারণ কি ফেরোম্যাগনেটিক মেটালের যে কোরের মধ্যে একটা কোর স্যাচুরেটেড রয়েছে, কোর রয়েছে, সেই কোরটা কি হবে না ইজিলি ভাবে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ পাথ ফ্লো করে দেবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদেরকে জানতে হবে। এবং দেখো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি কি আছে, দেখো কত রকম হয়, দেখো অলসো রিড তো ট্রান্সফর্ম, পাওয়ার ট্রান্সফর্মার ক্ষেত্রে মেনটেনেন্স, তারপরে ডায়াগোনিস্ট, তারপরে তোমার মনিটরিজিং, এগুলো তোমাদের লাগবে। এমই ইকুয়েশন ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মারের উপর ডিপেন্ড করে কি বলছে, দেখো এখানে আসতে হবে না, ডাইরেক্ট দেখো ফর্মুলা, দেখো ফর্মুলা কাকে বলে, দেখো N1 মানে কি আমরা জানি নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি সাইড, কারণটা হচ্ছে নাম্বার অফ টার্নস প্রাইমারি সাইড কোনটা, এই যে নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি সাইড। ঠিক তেমনি সেকেন্ডারি সাইড আমরা পড়েছি, এখানে ইএমএফ ইন্ডিউস জেনারেট করবে, ইএমএফ ইন্ডিউস প্রাইমারি ক্ষেত্রে করবে আর সেকেন্ডারি ক্ষেত্রেও করবে। ওকে, ঠিক তেমনি কি দেখো N2 মানে কি নাম্বার অফ টার্নস অফ সেকেন্ডারি সাইড। এবারে এফএমটা কি, ফাই এমটা কি, আমরা ফাই এম জানি যে অ্যাকচুয়ালি ফাই এম মানে হচ্ছে ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স। এবারে ফ্লাক্সকে আমরা কি জানি, না আমরা জানি না ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি জানি না। ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি কি বলেছিলাম, ম্যাগনেটিক সার্কিটে পড়িয়েছি, ক্লাসগুলো রয়েছে প্লে লিস্টে, ক্লাসগুলো করে নিও। বিএম কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, না বিএম মানে হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, বা বি যদি রিপ্রেজেন্ট করি, আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটিকে বি দিয়ে ডিনোট করি, তাই তো। তাহলে ফ্লাক্স বাই, অর্থাৎ কি না ফ্লাক্স বার মিটার স্কোয়ার, অর্থাৎ আমরা কি জানি ফ্লাক্স কত পার এরিয়ার মধ্যে রয়েছে সেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি জানতাম, অর্থাৎ ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক তেমনি এখান থেকে যদি ফ্লাক্স বার করতে যায়, ফ্লাক্স মানে কি, এটা ফ্লাক্স মানে ফেক, তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ধরতে পারি। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি হবে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া, ইনটু এরিয়া। তাহলে আমরা এটা পাচ্ছি তো, পাচ্ছি কি পাইনি, পাচ্ছি। তার উপর ডিপেন্ড করে কি দেখো ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ঠিক তেমনি সাপ্লাই অফ দ্য ফ্রিকোয়েন্সি এসির ক্ষেত্রে পাচ্ছি, তার ইউনিট হচ্ছে আমার সবসময় মাথায় রাখতে হবে হার্টজ ইউনিট হয়। এবং রিলেট টু দ্য ইএমএফ ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং এসি জেনারেটর। ঠিক আছে, এবারে এসি অল্টারনেটরের ক্ষেত্রে আমরা কি জানি, ভালোভাবে জানি যে স্যার না একটা এসি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম মানে সেটাকে ন্যাচারালি সাইন ওয়েভ ফ্লো করবে। আর সেই সাইন ওয়েভের মধ্যে ডিপেন্ড করে দেখো জিরো অরিজিন থেকে যদি সাইন ওয়েভটা যায় তাহলে একটা পজিটিভ ওয়েভ পাচ্ছি, পজিটিভ ওয়েভ পাচ্ছি, জাস্ট কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ এটা পজিটিভ ওয়েভ। তাহলে এই দিক থেকে আমরা যদি পেয়ে থাকি তাহলে এটা নেগেটিভ ওয়েভ পাবো, সরি, তো এই দিক থেকে আমরা নেগেটিভ ওয়েভ পাচ্ছি, হ্যাঁ কিনা, নেগেটিভ ওয়েভ পাচ্ছি। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা যদি ভাগ করে থাকি তাহলে আমরা এই পোর্শনটা যেটা বলছি, অর্থাৎ আমরা বলতে পারি এতখানি হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, যেটা ফাই এম দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। 90 অ্যাঙ্গেলে কি হচ্ছে ফাই এমটা করছে, তারপর আবার 180 ডিগ্রিতে কি হচ্ছে পাই, 2 পাই। তার মানে আমরা বলতে পারি যে ফাই ইকুয়াল টু, ফাই মানে ম্যাক্সিমাম মানে ফ্লাক্স যেটা পাচ্ছি, তাহলে ফাই ইকুয়াল ফ্লাক্স, ফ্লাক্সকে যদি রিপ্রেজেন্ট করি ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন্টু সাইন থিটা। ওকে, ঠিক তেমনি আমরা কিসে প্লট করছি, টাইম ভার্সেস ফ্লাক্সের একটা রিপ্রেজেন্টেশন করছি, ওমেগা টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে ওমেগা টি এর উপর ডিপেন্ড করে ফ্লাক্সের যদি রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে উপর ডিপেন্ড করে আমরা কি হচ্ছে একটা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি পাচ্ছি না এটা। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি মানে কিছু 1/4, আর 1/4 যেহেতু আমরা জানি কি একটা সাইকেল কমপ্লিট করতে গেলে কত টাইম লাগে, এই যে পুরো টাইমটা আমরা কি জানি একটা ফর্মুলা জানি না, যে টি ইজ ইকুয়াল টু 1/f, কারণ কি এটা ফ্রিকোয়েন্সির এক্সপেরে বলছি, হ্যাঁ তো। তাহলে আমরা একটা ফর্মুলা জানি স্যার, তাহলে সেদিক থেকে টি ইজ ইকুয়াল টু 1/f, তাই তো, 1/f। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত জানি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। তাহলে সেদিক থেকে 1/50 করলে হবে কত, কত হবে 20 মিলি সেকেন্ড হবে। তাহলে সেদিক থেকে এটা হাফ হচ্ছে 10, আর 10 এর হাফ হচ্ছে কত, 1/4 করলে 0.55। তাহলে সেদিক থেকে আমরা কি পাচ্ছি,
অর্থাৎ এর উপর ডিপেন্ড করে দেখো লেখা রয়েছে ফ্লাক্স ইনক্রিজিং ফ্রম দ্য জিরো ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ এখান থেকে জিরো থেকে আমরা যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছি তার রিপ্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে কি পাচ্ছি না একটা ফোর কোয়ান্টের উপর ডিপেন্ড করে মানে 1/4 সেকেন্ডে সাইকেল কমপ্লিট করছে সেটা পাচ্ছি। ঠিক তেমনি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের উপর ডিপেন্ড করে যদি দেখি তাহলে আমরা কি জানি ফাইভ বাই এ ফাইভ বাই এ ফাইভ বাই এ জানি। তাহলে আমরা কি করছিলাম একটা এরিয়ার এক্সপেক্ট করছে না, এটা তো একটা এরিয়া, এটা তো একটা এরিয়া না, এটা তো একটা এরিয়ার উপর ডিপেন্ড করে তো আমার ফ্লাক্সটা ডিপেন্ড করছে। তাহলে যখন এরিয়ার উপর ডিপেন্ড করছে তাহলে কি বলতে পারি না ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাক্সিমাম ফ্লাক্স বাই 1/4 ফ্রিকোয়েন্সি বলতেই পারি। ঠিক তেমনি কি ফোরটা যদি উপরে উঠে যায় তাহলে ফোরটা যদি উপরে উঠে যায় তাহলে কি হচ্ছে 4 × F × 5 তাহলে আমরা বলতে পারি ইন্টু আর এবারে জানি ওয়েবার পার সেকেন্ড। এবারে সেটাকেই আমরা কিছু অ্যাভারেজ ফর্মুলার উপর ডিপেন্ড করে করছি অ্যাভারেজ ইএমএফ বাই পার টার্নের উপর। ঠিক আছে, কারণ লেখা আছে নো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স টার্ম ইনডিউস দ্য ভোল্ট, অর্থাৎ অ্যাভারেজ ইএমএফ পার টার্নের উপর ডিপেন্ড করে। তাহলে 4 × ফ্রিকোয়েন্সি ইন্টু 5 × ভোল্ট। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি যখন ফ্লাক্সটা কি হচ্ছে ভ্যারিয়াস সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাচ্ছি তখন আরএমএস ভ্যালুতে অর্থাৎ হচ্ছে তখন আমরা আরএমএস মানে কি জানি এসি সাইনোসয়েডাল ওয়েভফর্মের উপর ডিপেন্ড করে কাজ করছে না, অর্থাৎ সাইনোসয়েডাল ওয়েভফর্মের উপর ডিপেন্ড করে কাজ করছে। সেদিক দিয়ে ইএমপি ইনডিউস অবটেনই কি হচ্ছে মাল্টিপ্লিকা অ্যাভারেজ ভ্যালু পাচ্ছে, তো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু ক্ষেত্রে, আবার সেটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভফর্ম ন্যাচারালি কনভার্ট করছি সেটা কি হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আর আমরা ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টর সবাই পড়ে এসেছি কম বেশি। ঠিক আছে, এবারে যারা পড়োনি তাদেরকে আমি বলে রাখি ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টরের ফর্মুলা তোমাদের পরীক্ষায় আসে। এবারে এগুলো কি করে মনে রাখবো দেখো র্যাপকে মনে রাখবে আর এ এফ আর এ এফ শর্ট ফর্মে কি হবে মনে রাখো দেখো আরএমএস ভ্যালু পিক মানে তোমার অ্যাকচুয়ালি ফর্ম ফ্যাক্টর পিক ফ্যাক্টর পরীক্ষা আসে। ঠিক আছে, এটা টিক্সটা কাজ টিক্সটা তোমাদেরকে লিখাচ্ছি অর্থাৎ র্যাপ আর হচ্ছে এমআরপি এমআরপি এগুলো তো তোমরা নিশ্চয়ই টিক্স গুলো মনে রাখতে পারবে। এমআরপি হচ্ছে কোনো জিনিসের দাম হচ্ছে রিটেল মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হয়, আর র্যাপ সং তো শুনেইছো, এই দুটোর উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু মুখস্থ করতে যাবে না। ফর্ম ফ্যাক্টর মানে কি দেখো ফর্ম ফ্যাক্টর কি বলছে ফর্ম ফ্যাক্টর হচ্ছে রেশিও, কার রেশিও না ম্যাক্সিমাম ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম ভ্যালু এখানে দেখো ফর্মের জন্য কি আছে এফ আছে, তাহলে এর সবার শেষে কোনটাই এফ আছে বলো তো, দেখো র্যাপের ক্ষেত্রে সবার শেষে এফ আছে না, সবার শেষে এফ আছে তো, অর্থাৎ এখানে এফ আছে। তাহলে এফ যদি থাকে তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে আরএমএস, এ ইজ ইকুয়াল টু কি হবে এভারেজ। তাহলে মনে থাকবে তাহলে আরএমএস বাই অ্যাভারেজ ভ্যালু ফর্ম ফ্যাক্টর গেল। ঠিক তেমনি কি পিক ফ্যাক্টরের ক্ষেত্রে কি হবে দেখো তো, পিক ফ্যাক্টরের ক্ষেত্রে পিক পি লাস্টে আছে, তাহলে এম মানে কি ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারি ম্যাক্সিমাম ভ্যালু, আর আর মানে কি আরএমএস ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু হচ্ছে পিক ফ্যাক্টরের ভ্যালু। বুঝা গেল? ঠিক তেমনি আমরা ফর্ম ফ্যাক্টর নিয়ে খেলতে এখানে গেমটা শুরু করছি, কারণ কি ফর্ম ফ্যাক্টর মানে কি গেম শুরু হচ্ছে কারণ কি এখানে ইএমআই ইকুয়েশনটা মেন নিয়ে আসতে হবে, মেন ইকুয়েশন নিয়ে আসতে হবে। সেই জন্য কি হচ্ছে ফর্ম ফ্যাক্টরের ইকুয়েশনের উপর ডিপেন্ড করে কি বলছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। এবার তার ভ্যালু বেরোয় একটা কি বেরোয় না 1.11। কেন কি করে আসলো স্যার, কারণটা হচ্ছে যে তোমরা জানো অ্যাভারেজ ভ্যালুর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে বা ভিআরএমএস এর ভ্যালু হচ্ছে ভিএম/√2, ভিআরএমএস এর ভ্যালু হচ্ছে ভিএম/√2। ঠিক আছে, ভিএম/√2। এবারে দেখো এবারে এই ভিএম/√2 থেকে কনভার্ট করলে তখন কি হচ্ছে না আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু করছি যখন তখন আরএমএস এর ভ্যালু পুট করছি এখানে, এভারেজ ভ্যালু পুট করছি, পুট করার পর সেটা ভ্যালুটা পোস্ট করার পর 1.11 আসছে। এবার আরএমএস ভ্যালু অফ দা আরএমএস যে 1.11 আসছে তাহলে সেদিক থেকে যদি 4 এর সঙ্গে গুণ করি কারণ কি এটা একটা ইনার্সিয়াল আমরা ভ্যালু পেয়ে গেছিলাম, সেখান থেকে শুধু ফর্ম ফ্যাক্টরটা নিয়ে আসলাম। ফর্ম ফ্যাক্টরটা নিয়ে আসার পর তারপর আমরা কি করছি বলতো, তারপরে জাস্ট কিছু না আগে যে ইনার্সিয়াল ভ্যালুটা ছিল সেই ইনার্সিয়াল ভ্যালুর সঙ্গে 1.14 কি হচ্ছে মাল্টিপ্ল করে দিচ্ছি, যখনই মাল্টিপ্ল করে দিচ্ছি তার সঙ্গে কি হচ্ছে ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই না? দেখো ভ্যালুটা মনে রাখতে হবে 4.44 ইন্টু 5 এম অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি ভোল্ট। এবারে এখানেই কিন্তু শেষ না, দেখো এদিকে আসো, অর্থাৎ দেখো পার নাম্বার অফ টার্নস প্রাইমারি ক্ষেত্রে হয় সেকেন্ডারি ক্ষেত্রে হয়, কারণ কি তোমরা পড়েছো যে প্রাইমারি নাম্বার অফ টার্নস এদিকে থাকে আবার এখানে কি থাকে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস। ঠিক আছে, সেকেন্ডারি নাম্বার টার্নস, তাহলে তার উপর ডিপেন্ড করে প্রাইমারি নাম্বার অফ টার্নস এর ক্ষেত্রে n1 হবে, আমি বলেছিলাম n1 নাম্বার অফ টার্নস মানে প্রাইমারি সাইড, n2 মানে কি সেকেন্ডারি সাইড। ঠিক সিমিলারলি তাহলে u1 মানে কি এই যে কারেন্টটা যাচ্ছিল এদিক থেকে প্রাইমারি কারেন্ট যাচ্ছিল, তাহলে আমরা কি জানি নাম্বার অফ টার্নস আর কারেন্ট তাহলে কি হয় ইএমএফ ইন্ডিউস জেনারেট করে কি করে না, অবশ্যই করে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। তাহলে সেদিক থেকে যদি করে স্যার
তাহলে আমরা বলতেই পারি তো, তাহলে এই প্রাইমারি নাম্বার অফ টার্নসের এক্সপেক্টে এখানে এখানে নাম্বার অফ টার্নসের এক্সপেক্টে ইএমএফ ইন্ডু জেনারেট করবে, ইএমএফ ইন্ডু জেনারেট করবে, হ্যাঁ কি না, 1। আর এদিকে কি হবে, ইএমএফ ইন্ডুস জেনারেট করবে না, অর্থাৎ ইএমএফ ইন্ডুস 2 করবে। করবে না কেন, করবে, যখন আইডিয়াল কন্ডিশনে ওপেন লুপ থাকে বলে করে না, প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে অবশ্যই করবে। সেদিক থেকে তাহলে কি পাবো ফর্মুলা, তাহলে E1 যদি বার করতে বলে, E1 মানে হচ্ছে ইন্ডিউস ইএমএফ অফ দ্য ট্রান্সফর্মার প্রাইমারি ওয়াইন্ডিং। ঠিক আছে, মাথা রাখবে কিন্তু এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এর পরবর্তীকালে যখন মক টেস্ট দেবো বা কোশ্চেন করাবো তখন তোমাদের এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, মাথা রাখো 4.445 4.44 ফ্লাক্স, মানে ফ্লাক্স মানে কি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি 5m ইন্টু এফ ইন্টু নাম্বার অফ টার্নস। ওকে, মাথায় থাকবে। ঠিক তেমনি এফ ইকুয়েশনটা কেন, অর্থাৎ এখানে প্রাইমারি ওয়ানের জন্য n1, এটা হচ্ছে নাম্বার অফ সেকেন্ডারির জন্য e2। অর্থাৎ একটা ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাটা যেটা হচ্ছে 4.445m ইন্টু এফ ইন্টু 5m, তার ইউনিটটা মাথায় রাখতে হবে। ইএমএফ ইন্ডিউসের ভোল্টের ইউনিট ভোল্ট হচ্ছে ইউনিট। ইএমএফ ইকুয়েশন অফ দ্য ট্রান্সফর্মার ক্ষেত্রে দেখো ফর্মুলা লেখা আছে, এখানে দেখে নেবে। ঠিক আছে, এবারে দেখো কি লেখা আছে এখানে, মাথা রাখতে হবে ইএমএফ ইকুয়েশন টার্ম দ্য সেম বোথ অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন দ্য ট্রান্সফর্মার। ঠিক আছে, ইন ফ্লাক্স প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন নাম্বার অফ টার্ম সেম যখন হয়ে যায়, সেম যখন হয়ে যায় তখন কি বলছে না, উই অলরেডি নো দ্যাট অ্যাবাউট দ্য পাওয়ার ইকুয়েশন অফ দ্য ট্রান্সফর্মার। আইডিয়াল ট্রান্সফর্মার ক্ষেত্রে মাথা রাখবে কিন্তু এটা, এই পয়েন্টটা খুবই মাথা রাখবে। আইডিয়াল ট্রান্সফর্মার অন নো লোড কন্ডিশন, যখন লোড নেই, আইডিয়াল কন্ডিশন, ঠিক আছে, আইডিয়াল মাথা রাখবে মানে ভাবনা চিন্তার মধ্যে, যখন আইডিয়াল কন্ডিশন থাকবে তখন কিন্তু E1 ইজুকাল টু V1 হবে। কি বললাম না, আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে V1 ইজুকাল টু E1 হবে, ঠিক তেমনি E2 ইজুকাল টু V2 হবে। বুঝা গেল? এবারে E2 মানে কি, E2 মানে হচ্ছে ইন্ডিউসিং দ্য সেকেন্ডারি সাইড, V2 মানে কি, V2 হচ্ছে সেকেন্ডারি সাইড সাপ্লাই ভোল্টেজ, না সেকেন্ডারি সাইড লোড ভোল্টেজ। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ V1 হবে, আর এক্সপি ইএমপি ইন্ডিউস জেনারেট করছে। ক্লিয়ার? এই দুটো কথা মাথায় রাখতে হবে। সাপ্লাই ভোল্টেজ অফ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং অ্যান্ড E2 মানে হচ্ছে টার্মিনাল এক্সপি ইএমপি ইন্ডিউস দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, যেটা হচ্ছে। ওকে, এবারে নেক্সট কি করব আমরা, দেখো নেক্সট যেটা দেখবো, যে ট্রান্সফরমারে ফায়ার প্রোটেকশনের জন্য ডিপেন্ড করে অনেক রকম ক্লাসিফিকেশন করি। যেমন তোমার ভোল্টেজ, ট্রান্সফরমার ভোল্টেজ রেশিও পরীক্ষা আসে, তাকে ডিনেট করা হয় কি, কে দিয়ে ডিনেট করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু কে দিয়ে ডিনেট করা হয়। তখন ফর্মুলা কি হয়ে যাবে না, U1, ফর্মুলাগুলো পুরো লিখে রাখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমার যে কোনো সেমিস্টারের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেমিস্টার গভর্নমেন্ট এক্সাম যে কোনোর জন্য। তাহলে সেদিক থেকে U1 বাই N1, E2 বাই N2। ওকে, ইজুগাল টু কে, ফর্মুলাটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, U1 বাই N1, E2 বাই N2। ঠিক আছে, এবার তোমাকে বলে দেবো কোশ্চেনে, যে ধরো কোশ্চেনে কিরকম আসে দেখো, তোমাকে বলে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমারে ট্রান্সফরমেশন রেশিওটা বার করো, তোমাকে ইউ ওয়ান বলে দিল, E2 বলে দিল, তোমাকে N2 বলে দিল, তোমাকে বললো নাম্বার অফ টার্নসের ক্ষেত্রে প্রাইমারি সাইডে কত নাম্বার অফ টার্নস রয়েছে সেটা বার করো। অবশ্যই বার করতে পারবে। N1 ইজুকাল টু কি যাবে তখন, N2 ইন্টু তখন কি যাবে ফর্মুলা, তখন হয়ে যাবে স্যার, তাহলে N1 বার করতে বলেছে স্যার, তাহলে সেদিক থেকে কি যাবে N2 কি যাবে, তখন এটা উল্টে যাবে। হ্যাঁ কি না, N2 ইজুকাল টু কি যাবে বলতো, না N2 হবে না, সরি আমার ভুল বলে যাচ্ছে। তখন কি যাবে বলতো, তখন হয়ে যাবে, যেহেতু N1টা দিকে নিয়ে আসছি, তাহলে ইউ ওয়ান ইন্টু কি যাবে, তখন উল্টে যাবে না, N2 বাই E2। বুঝতে পেরেছো, এরকম করে ফর্মুলা গুলো পরীক্ষায় আসে, নিউমেরিক্যাল গুলো করতে হবে এরকম করে, 2-3 নম্বর নিউমেরিক্যাল আসে। বুঝে গেল? নেক্সট হচ্ছে কে ইজুকাল টু কনস্ট্যান্ট ভ্যালু ধরা আছে, তো এটা হচ্ছে ইএমএফ ইকুয়েশনের মেন ফর্মুলা। আর কে ইজ দ্য ট্রান্সফরমেশন রেশিও অফ দ্য, তাহলে মাথায় রাখতে হবে যে ভোল্টেজের ট্রান্সফরমেশন রেশিও মানে কে দিয়ে রেট করা আছে, তার ফর্মুলাও বলে দিলাম। এবার দেখো এখানে N2 যদি বেশি হয়ে যায় N1 এর তুলনায়, তাহলে কে এর ভ্যালু কি হবে, বেশি হবে, অবশ্যই সেটাকে স্টেপ আপ ট্রান্সফর্মার বলবো। আর যদি N2 এর তুলনায় N1 যদি বেশি হয়, তাহলে কে এর থেকে কনস্ট্যান্ট মানে ট্রান্সফরমেশন রেশিও ভ্যালু কি হচ্ছে, বেশি হবে, সেখানে স্টেপ ডাউন বলবো। ওকে, মাথায় রাখবে। এবার দেখো ট্রান্সফরমেশন রেশিও হলো,
ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে এবং টার্নস রেশিও কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের সিলেবাসে রয়েছে, সবার সিলেবাসে রয়েছে, জিলেট বলো এবং গভর্নমেন্ট এক্সাম যে কোনো বলো এবং তোমাদের সেমিস্টার বলো, যাই বলো না কেন, ইম্পর্টেন্ট পার্ট একটা। তো চলো দেখে নি কি বলছে। দেখো টার্নস রেশিও কাকে বলছে, টার্নস রেশিও কাকে বলছে, দেখো দ্য টার্নস রেশিও ইজ দ্য সিঙ্গেল ফেজ transformer is defined as the ratio primary number of turns of the primary side and the number of turns of the secondary side। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে নাম্বার অফ টার্নস রেসপেক্টিভ, যে নাম্বার অফ টার্নস মানে কি প্রাইমারি সাইড একটা n1 আর নাম্বার অফ টার্নস মানে সেকেন্ডারি সাইড, তাই তো। তার রেশিও কি কি বলা যাচ্ছে না, আমরা n1 n2 বলছি, তাহলে সেদিক থেকে বলতে পারি এইটা কি হচ্ছে n1, দেখো লেখা আছে না n1, তার রেসপেক্টে কি হচ্ছে তৈরি হচ্ছে e1 তৈরি হচ্ছে না। ঠিক তেমনি e2 কিভাবে তৈরি হচ্ছে, ইন্ডিউস ইএমএফ কিভাবে তৈরি করবে, নাম্বার অফ টার্নসের এক্সপেক্টেড না, কারেন্ট আর নাম্বার অফ ট্রান্সফার ইএমপি ইন্ডিউস জেনারেট করবে। ঠিক তেমনি কি হচ্ছে দেখো লেখা রয়েছে ইউ1 ইন্টু n1, কারণ কি এই না প্রাইমারি ক্ষেত্রে তাহলে ইজুকাল টু কি লিখতে পারি e2 n2, লিখতে পারি না, লিখতে পারি তো, সেই ইকুয়েশনটা এখানে লেখা রয়েছে, তাহলে আবার এই ইকুয়েশনটাই লেখা ছিল, এখানে সমান পড়তো একটা। তো এর উপর ডিপেন্ড করে 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 ইকুয়েশন তৈরি করছে নাম্বার অফ টার্নসের ফর্মুলা কি, এখানে একটু স্ল্যাশ হবে, এগুলো মিস্টেক হয়েছে, স্ল্যাশ করে দিও, n1 বাই n2 u1 বাই e2 v1 বাই v2, বুঝা গেল। আর i2 বাই i1 এটা হচ্ছে টার্ন রেশিও, ঠিক আছে, টার্ন রেশিও, তাহলে আমরা কি পেলাম n1 u1, ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, বাবা বলে দিচ্ছি, এবং v1 এবং i2, তুমি বলতে i2 কেন চেঞ্জ হয়ে গেল, i2 কেন চেঞ্জ হয়ে গেল, ভ্যারিয়েবলের জন্য, ঠিক আছে, লোডটা ভ্যারিয়েবল হবে না। ঠিক তেমনি কি হবে এটা, এটা কি হবে n2 সমান সমান সব, ঠিক আছে, সমান e2, এরকম করে তোমরা ফর্মুলাগুলো করে নেবে v1 বাই v2, অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবারে আসি হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন রেশিও, ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বুঝি, ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও বলতে দেখো লেখা রয়েছে দ্য ট্রান্সফরমেশন রেশিও ইজ দ্য ডিফাইন অ্যাজ দ্য রেশিও, যেটা একটা রেশিও যেটা আউটপুট ভোল্টেজ টু দ্য ইনপুট ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার, ইট গিভেন অ্যাজ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য চেঞ্জ অফ দ্য ভোল্টেজ চেঞ্জ অফ দ্য ট্রান্সফরমার। অর্থাৎ আউটপুটের উপর ডিপেন্ড করে, আউটপুটটা কার উপর ডিপেন্ড করছে, ইনপুটের উপর। যদি ইনফরমেশন পায় যে অ্যাকচুয়ালি গিভেন চেঞ্জ অফ দ্য আউটপুট চেঞ্জ হচ্ছে ভোল্টেজ লেভেল ইজ দ্য ট্রান্সফরমার লেভেলের উপর, তাহলে সেদিক থেকে সেটা কি হলো, আমরা ট্রান্সফরমেশন রেশিও বলবো। কি হবে দেখো, ট্রান্সফরমেশন রেশিওর উপর ডিপেন্ড করে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করছি না, আর কে এর উপর ডিপেন্ড করে দেখো লেখা আছে ট্রান্সফরমেশন আউটপুট v2 বাই ট্রান্সফরমারের ইনপুট, এটাই v1, ঠিক আছে, সেদিক থেকে আমরা বলতে পারি v1 বাই v2 বাই v1 বাই, তাহলে আমরা বলতেই পারি তো যে v2, দেখো ফর্মুলাটা নিচের দিকে লেখা রয়েছে, এই যে ফর্মুলা, ডেরিভেশন যদি কিছু না করো এই ফর্মুলা শুধু মাথা রাখবে তাহলেই হবে। দেখো কে ইজ ইকুয়াল টু কি লেখা আছে v2 বাই u1, n2 বাই n1, e2 বাই u1 আর i1 বাই i2, তারপরে ওটা রিভার্স না, এটা রিভার্স তো, এটা তো রিভার্স, এই যে এটা টার্ন রেশিও রিভার্স, দেখো এখানে n1 বাই n2 হচ্ছিল আর এখানে কি হচ্ছে v2 বাই v1 n2 বাই n1, বুঝা গেল। অর্থাৎ টার্ন রেশিও ট্রান্সফরমেশন রেশিও কিন্তু ভালো করে পড়তে হবে। নেক্সট কি দেখো, নেক্সট তোমাদের রয়েছে ভোল্টেজ রেগুলেশন অফ দ্য ট্রান্সফরমার। এবারে মাথা রাখতে হবে ভোল্টেজ রেগুলেশন কাকে বলে, ডেফিনেশন কি বলছে, দ্য ভোল্টেজ রেগুলেশন ডিফাইন এজ দ্য চার্জ সরি চেঞ্জ ইন আ ম্যাগনিটিউড অফ দ্য রিসিভিং অ্যান্ড সেন্ডিং ইন ভোল্টেজ অফ দ্য ট্রান্সফরমার। অর্থাৎ দ্য ভোল্টেজ রেগুলেশন ডিফাইন এজ দ্য অ্যাবিলিটি of the transformer to provide the constant voltage for the variable load। তাহলে আমরা কি বুঝলাম না, ভোল্টেজ রেগুলেশন যে অফ এ ট্রান্সফরমার যদি বলি তাহলে ভোল্টেজ ড্রপ একটা ব্যাপার আসবে, ঠিক আছে। যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে যে আচ্ছা লোড বেড়ে গেছে, লোড যদি বেড়ে যায় তাহলে কারেন্ট কি হবে, অবভিয়াসলি বাড়বে, ঠিক আছে, কারেন্ট তাহলে কি হবে, কারেন্ট তো অবশ্যই বাড়বে, লোডের উপর ডিপেন্ড করে সাপ্লাই ভোল্টেজ বাড়ছে বা লোড বাড়ছে মানে কি কারেন্টটা বেড়ে যাবে। তাহলে কারেন্ট যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে না ভোল্টেজ ড্রপটা আমরা বেশি পরিমাণে হচ্ছে, তাই না, ভোল্টেজ ড্রপটা বেশি পরিমাণে হবে তো, তাহলে ভোল্টেজ ড্রপটা যদি বেশি পরিমাণে হয় তাহলে লোডের রেসপেক্টে হচ্ছে ভোল্টেজ ড্রপ বেশি হচ্ছে, আর ভোল্টেজ যত বেশি হবে ভোল্টেজ রেগুলেশনটা কি হবে তত বেশি হবে, কারণ কি আউটপুট তো হচ্ছে না ভোল্টেজ ড্রপের এক্সপেক্টে, তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করে ভোল্টেজ রেগুলেশন বেশি হচ্ছে, অর্থাৎ আউটপুটের উপর ডিপেন্ড করে অনেকটা হচ্ছে। তাহলে লেখা আছে when the transformer is the load with the continuously
supply voltage, the terminal voltage of the transformer variable, the variation voltage dependent on the load and power factor. তাহলে কার উপর ডিপেন্ড করছে ভ্যারিয়েশন, মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ, যে ভোল্টেজ রেগুলেশন কার উপর ডিপেন্ড করছে, এক হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আর 2 নম্বর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বা ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তো সবসময় মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা প্রচুর বার এসেছে। ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন কাকে বলে? দেখো ভোল্টেজ রেগুলেশন আইডিয়াল কন্ডিশনে কিছুক্ষণ আগে বললাম না, E2 is equal to V2, E2 is equal to V2 আইডিয়াল কন্ডিশনে। ঠিক তেমনি দেখো E2 মাইনাস V2 বাই E2, ঠিক আছে মাথায় রাখবে কিন্তু। ঠিক তেমনি যদি তোমাকে ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ বার করতে হবে, E2 বাই V2 বাই E2 মাইনাস V2 বাই E2 ইন্টু 100%। এবারে E2 ইজ ইকুয়াল টু কি, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ আছে নো লোড, অ্যান্ড E2 মানে যেগুলো জানো নিশ্চয়ই, এগুলো ফর্মুলাগুলো মাথায় রাখবে। আর ফাইনাল ফর্মুলা যদি ভোল্টেজ রেগুলেশন অফ দ্য কনস্ট্যান্ট প্রাইমারি নাম্বার অফ টার্নস যদি বলে, এক্সপ্রেশন যদি করতে চাও, তাহলে সেদিক থেকে কি হবে বলো তো, V1 মাইনাস V2, সরি V1 মাইনাস U1 বাই V1 ইন্টু 100%। বুঝে গেল? এই দুটো ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং লসটা একটু জাস্ট আমি তোমাদেরকে ডিসকাশন করে রাখি অল্প করে, পরবর্তীকালে ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো টাইপস অফ লস, ট্রান্সফর্মার কত রকমের লস হয়, দেয়ার দ্য ভ্যারিয়াস টাইপস অফ দ্য লস হয় ট্রান্সফর্মারে। এক হচ্ছে সবসময় মাথা রাখবে, যেটা হচ্ছে আয়রন লস, এটা হচ্ছে কোপার লস। ঠিক আছে, এক হচ্ছে আয়রন লস আর 2 নম্বর হচ্ছে কোপার লস। এবারে আয়রন লস কোপার লসের মধ্যে হয় কি, হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস, হয়। ঠিক আছে, এই দুটো। অর্থাৎ আয়রন লসের মধ্যে আমরা দু রকম লস পাই, একটা হচ্ছে হিস্টেরিসিস লস, একটা হচ্ছে এডি কারেন্ট লস। কোপার লসটা আই স্কোয়ার আর লস হয়। তার বাইরেও আরো লস হয়, যেটা হচ্ছে স্ট্রে লস বলা হয়। লসগুলোর নাম মনে রাখো, কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় দিয়েছে তো। স্ট্রে লস এবং ডাইলেকট্রিক লস, এগুলো ডিটেলসে বলবো তোমাদেরকে পরবর্তীকালে, এখন শুধু দেখে রাখো কত রকম লস হয়। এবং দ্যাট hysteresis loss occurs because the variation of the magnetism in the core of the transformer of the copper loss occurs between the transformer the winding resistance। অর্থাৎ একটা জিনিস দেখো ভালো করে মনে করে মাথায় রাখবে যে হিস্টেরিসিস লস কাকে বলছে। হিস্টেরিসিস পরবর্তীকালে বলবো, এখন বলে রাখছি যে তোমার কোডটা রয়েছে, কোডের উপর ডিপেন্ড করে আমরা কি করি, নাম্বার অফ টার্নস জোড়াই। তাহলে কোপার দিয়ে তৈরি করছে নাম্বার অফ টার্নস, সেই নাম্বার অফ টার্নস রয়েছে। যদি তারপর কোপারের লস, মানে কোপার মানে কি ওয়াইন্ডিং এর লস যদি হয়, সেখানে ট্রান্সফর্মার ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স প্রপার্টি হবে। সেই রেজিস্ট্যান্সে হিটিং যখন হচ্ছে তখন সেদিকে কি হচ্ছে, দুটো ডাইপোল। অর্থাৎ ডাইপোল মানে কি, ম্যাগনেটিজম ভিতরে থাকে, নর্থ পোল সাউথ পোল ডাইপোল থাকে, সেই ডাইপোলগুলো চেঞ্জ হতে পারে। আর কিছু পরিমাণ ডাইপোলগুলো ফোর্স ক্রিয়েট করা আছে, চেঞ্জ যখন হতে যাচ্ছে তখন দুটো ডাইপোলের মধ্যে ঘর্ষণ হচ্ছে। আর সেই ঘর্ষণের ফলে যে একটা হিট আপ তৈরি হচ্ছে, লস তৈরি হবে, সেই লসটার নাম হচ্ছে হিস্টেরিসিস লস। ঠিক আছে, এবারে দেখো সেগুলো আসবো আমরা পরবর্তীকালে, দেখো আয়রন লস, হিস্টেরিসিস লস, এগুলো লসগুলো পরবর্তীকালে বলে দেবো। তার আগে আজকে যেটা বলে শেষ করবো, আজকে যেটা হচ্ছে তোমার দেখো ইম্পর্টেন্ট পার্ট, যেটা ভ্যারিয়াস টাইপ অফ লস। দেখো লসকে কত ভাগে ভাগ করি, চারটে ভাগে। এক আছে আয়রন লস বা কোর লস, কিছুক্ষণ আগে বললাম কোপার লস বা ওহমিক লস বা স্কোয়ার লস বলি, তারপর স্টে লস বলি, তারপর কি হচ্ছে ডাইলেকট্রিক লস। এবারে দেখো এখানে ভাগ করে দিয়ে আছে, দেখো হিস্টেরিসিস লসকে অর্থাৎ আয়রন লসকে দুটো ভাগে ভাগ করেছে, এক হিস্টেরিসিস লস আর এক আছে এডি কারেন্ট লস। টাইপস অফ লসটা বুঝে গেল। এর পরের দিন আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে এই লসগুলো সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার করে, তারপরে তোমাদের এই আজ যে পার্টটা রয়েছে অটো ট্রান্সফর্ম বাকি। ঠিক আছে, আর একটা লেকচারের মধ্যে তোমাদের কিন্তু এই ক্লাসটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, লসটা বাকি থাকলো, আর তোমাদের এডি কারেন্ট সরি এডি কারেন্ট হিস্টেরিসিস লস, এই যে লসগুলো বাকি আছে তার সঙ্গে সঙ্গে অটো ট্রান্সফর্ম বাকি থাকলো। ওকে, সো অটো ট্রান্সফারটা কমপ্লিট হলে তোমাদের ট্রান্সফর্মারের মান পার্টটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার মক টেস্ট আসবে সেকেন্ড ইউনিটে। অতএব ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টটা সবসময় ধরে রেখো। তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে এত কন্টেন্ট ভালো নিয়ে আসতে পারছি, ক্লাস দিতে পারছি। সেই সাপোর্টটা থাকবে আমি ভালোভাবে জানি। এবার তোমাদের আশা করি যে ভালো লাগলো ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর পিডিএফ পেতে গেলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারি, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখান থেকে তোমাদের ইজিলি ভাবে এই যে ক্লাস পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যেগুলো পড়ালাম তোমাদেরকে আজকে, যে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ট্রান্সফর্মার ইএমএফ ইকুয়েশনের পর টার্ন রেশিও, ট্রান্সফর্মার রেশিও, এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, ফর্মুলাগুলো বললাম এবং লসের পার্টটা, টাইপস অফ লসটা তোমাদেরকে জাস্ট নর্মালি ডিসকাশন করলাম। ওকে, ক্লিয়ার আশা করি। তো চলো তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষার বা
কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন চলছে তার প্রিপারেশনটা ভালোভাবে চলুক। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।